1939 মে মাস। কবি এসেছেন মংপুতে মৈত্রী দেবীর বাড়িতে গ্রীষ্মের ছুটি কাটাতে। একদিন কথায় কথায় মৈত্রী দেবীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, স্বামী বিয়োগ হলে স্ত্রীর বেশি কষ্ট না স্ত্রী বিয়োগ হলে স্বামীর? বিধবার দুঃখের সঙ্গে তুলনা কি? স্বামীদের কি আর ক্ষতি? কিন্তু আমি তো দেখি বিধবারা দীর্ঘায়ু হয়। সে সত্যি, বোধহয় শুদ্ধাচারে থাকে বলে। শুধুই কি তাই? আমার তো মনে হয় স্বামীর যে একটা প্রকাণ্ড বোঝা তাকে বহন করতে হতো, সেটা নেমে যাওয়ায় অনেক ভার লাঘব হয়। জানো, সেন্সাসে দেখা গেছে উইডোয়াররা মরে বেশি। বোধহয় তাদের যে ভারটা স্ত্রীরা বহন করত, সেটা নিজেদের করতে হয়। তাই নিজের বোঝা বড় দুর্বহ বোঝা। সেজন্যই তো স্ত্রী মরতে না মরতে আবার সব বিয়ে করতে ছোটে। বিশেষ করে ওই ছোট ছোট ছেলে মেয়ে থাকলে সে এক ভীষণ বিপদ। কিন্তু আপনাকে তো সংসারের ভার একলাই বহন করতে হয়েছে। তা তো হয়েইছে। এদের প্রত্যেকের সমস্ত ব্যবস্থা, পড়ানো, বিবাহ, এমনকি 3টি সন্তানের মৃত্যুর দুঃখ একলাই বইতে হয়েছে। সবই করেছি, কিন্তু জালে জড়াইনি, দূরের থেকে করেছি। রথীদের পড়াতে গিয়েই তো শান্তিনিকেতনের শুরু হলো। তখন অবশ্য তিনি ছিলেন, যোগও দিয়েছিলেন আমার কাজে। একটা কথা কি জানো, এখনকার ছেলে মেয়েদের মতো আমরা অত খুঁতখুঁতে ছিলুম না। আধুনিকভাবে আমাদের বিবাহ তো হয়নি, তাতে কিছুই আসে যায়নি। একটা গভীর শ্রদ্ধার সম্পর্ক ছিল। তিনি তো চেয়েছিলেন আমার কাজের সঙ্গিনী হতে। আপনার কখনো খুব অভাব বোধ হয়নি? ওই যে বললুম, চিরদিন একটা জায়গায় আমি উদাসীন, নিরাসক্ত ছিলুম। ভিতরে ভিতরে দূরে থাকবার একটা অভ্যাস ছিল সব কিছু থেকেই। তাছাড়া যখন তিনি চলে গেলেন, তখন আমার এক মুহূর্ত অবসর ছিল না। শান্তিনিকেতন শুরু হয়েছে, হাতে পয়সা নেই, ঋণের পর ঋণ বোঝার মতো চেপে রয়েছে মেজ মেয়ে মৃত্যুশয্যায়। তখন নিজের সুখ দুঃখকে কেন্দ্র করে মনকে আবদ্ধ করার অবকাশই বা কোথায়? সবচেয়ে কষ্ট কি জানো? এমন কেউ নেই যাকে সব কথা বলা যায়। ঠিক ঠিক পরামর্শ নেবার জন্য নয়, শুধু বলার জন্যই। সে তো আর যাকে তাকে হয় না। আমার হারিয়ে যাওয়া আর কি খুঁজে পাবো তারে, বাদল দিনের আকাশ পারে ছায়ায় হলো আমার হারিয়ে যাওয়া আর কি খুঁজে পাবো তারে, বাদল দিনের আকাশ পারে ছায়ায় হলো আমার হারিয়ে যাওয়া। ফোন করুন মুখের ছবি উবেন হাওয়ায় মেলে দিল সজল ভৈরবী। ফোন করুন মুখের ছবি উবেন হাওয়ায় মেলে দিল সজল ভৈরবী। এই
গহন বন ছায় অনেক কালে স্তব্ধ বাণী গহন বন ছায় অনেক কালে স্তব্ধ বাণী কাহার অপেক্ষায় আছে বচনহীন আমার হারিয়ে যাওয়া দিন আর কি খুঁজে পাবো তারে কথায় কথায় কখন যেন আমরা মন খারাপের আঙিনায় ঢুকে পড়েছি, কিন্তু না, মন ভালো করার রসদ না নিয়ে ঘরে ফিরব না। তাহলে বরং চলুন ঠাকুর বাড়ির রান্নাঘরে। সাহিত্য বা গান সৃষ্টির পাশাপাশি রসনায় রস পরিবেশনেও রবীন্দ্রনাথের কি অসামান্য ব্যতিক্রমী ভাবনা চিন্তা ছিল, তার খোঁজ নেওয়া যাক। ঠাকুরবাড়ির ছোট বউ মৃণালিনীর রান্নার হাত ছিল চমৎকার। বিশেষ করে মিষ্টি তৈরিতে তাঁর জুড়ি ছিল না। তাঁর তৈরি চিড়ের পুলি, দইয়ের মালপো, পাকা আমের মিঠাই যারা একবার খেয়েছেন তারা আর ভুলতে পারেননি। রান্না নিয়ে এক্সপেরিমেন্টে রবীন্দ্রনাথ আর মৃণালিনী নাকি রাজ্যটোক। নতুন নতুন রান্না আবিষ্কারের শখ ছিল কবির, আর তার সফল রূপকার ছিলেন কবিপত্নী। রন্ধনরতা স্ত্রীর পাশে মোড়া নিয়ে বসে এটা ওটা ফরমাশ করছেন কবি, এ দৃশ্য নাকি প্রায়ই দেখা যেত। কবিপুত্র রথীন্দ্রনাথ লিখছেন, বাবার ফরমাশ মতন নানা রকম নতুন ধরনের মিষ্টি মাকে প্রায় তৈরি করতে হতো। সাধারণ গজার একটা নতুন সংস্করণ একবার তৈরি হলো, নাম দেওয়া হলো পরিবন্ধ। তখনকার দিনে অনেক বাড়িতেই এর বেশ চলন হয়ে গিয়েছিল, কিন্তু একদিন বাবা যখন মাকে মানকচুর জিলিপি করতে বললেন, মা হেসে খুব আপত্তি করেছিলেন। তবে শেষ পর্যন্ত তৈরি করে দেখেন বেশ উতরে গেল, সাধারণ জিলিপির চেয়ে খেতে আরও ভালো হলো। খাওয়ার প্রসঙ্গ যখন এসেই পড়ল, তখন রানীচন্দ্রের এক অসাধারণ স্মৃতিচারণার মধ্যে দিয়ে আটপৌরে রবীন্দ্রনাথকে দেখায় আজকের মতো ইতি টানা যাক। নানা ধরনের বাড়ির শখের মতো খাবার নিয়েও গুরুদেবের ছিল বিচিত্র খেয়াল। কোনো খাবারই একটানা বেশি দিন খেতেন না। একদিন এক পণ্ডিত অতিথি এলেন শান্তিনিকেতনে। কথায় কথায় বললেন, আমাদের দেশেও হবিষ্যান্নই একমাত্র উপযুক্ত আহার, শাস্ত্রে পুরাণেও সেই কথা বলেছে বলে কতকগুলি আখ্যান ও উপমার উল্লেখ করলেন। গুরুদেব মন দিয়ে শুনলেন। অতিথি চলে যেতেই বললেন, ইনি যা বলে গেলেন সে কথাই ঠিক। আমাদের গরম দেশ, এ দেশে দেহ মন ঠিক রাখতে হবিষ্যান্নই একমাত্র আহার করা উচিত। তখনই লোক ছুটল হাটে। কুমোরের ঘর হতে সদ্য পোড়া লালমাটির মালসা এলো এক ঝুড়ি। এবেলা ওবেলা হবিষ্যান্ন রান্না হয় নতুন নতুন মালসায়। গুরুদেব খেয়ে খুব খুশি। এতদিনে ঠিকটি হলো। মাছ, মাংস, সাত পাত জিনিস, এতে করে পাকযন্ত্রের উপর চাপ দেওয়া হয়। এই খাবার খেয়ে কাল হতে খুব ভালো বোধ করছি আমি। কিছুদিন গেল, এলেন এক বিদেশি বন্ধু। বললেন, ডিম ডিম হচ্ছে আসল খাদ্য, ডিমে সব রকমের খাদ্যগুণ আছে। পরদিন হতে চাল কাঁচকলা সরে গেল, ডিম এলো। গুরুদেব কাঁচা কাঁচা ডিম ভেঙে পেয়ালায় ঢালেন, একটু নুন গোলমরিচ দেন, দিয়ে চুমুক দিয়ে খেয়ে নেন। রাতের খাবার দিনের খাবার এই একভাবে চলে। কদিন যেতে না যেতে এক অতিথি এলেন, আয়ুর্বেদে তার বিশেষ অধিকার। বললেন, নিম পাতার রস সর্বরোগ ও নাশক। গুরুদেব শুরু করে দিলেন নিম পাতার রস খাওয়া। সে কি একটু আধটু! বড় একটা কাঁচের গ্লাস ভর্তি সবুজ রঙের থকথকে রস দেখে আর নিম পাতার তেতো গন্ধে আমাদের গা গুলিয়ে উঠত।
গুরুদেব গেলাস হাতে নিয়ে চুমুক দিতেন যেন পেস্তা বাটা শরবত খাচ্ছেন। বেশি ডিম খাওয়া ভালো নয়। বেশি কেন, ডিম একেবারেই খাওয়া উচিত নয়। বরং নিম পাতার রস, হ্যাঁ, নিম পাতার রস রোজ খাবি কিছুটা করে। এরপরই সেবাগ্রাম হতে একজন এলেন, বললেন রসুন খুব উপকারী, বিশেষ করে বৃদ্ধ লোকের পক্ষে। গুরুদেব শুরু করলেন রসুন খেতে। বাটা রসুনের ডেলা ডেলা বড়ি দুবেলা। অল্পদিন পরেই এলেন এক বিদেশি ডাক্তার। তিনি জানালেন আগুনে সিদ্ধ করা রান্না তরকারি আমাদের যত সর্বনাশের মূল, সব কিছু কাঁচা খাওয়া উচিত। গুরুদেব বললেন, তাই তো, এরা আমায় কেবল যা তা খাওয়াচ্ছে এত দিন ধরে। আজে বাজে ৭-১৭ রকমের তরকারি, অথচ কি উপকার এতে? তার চেয়ে কাঁচা সবজি কেটে কুচিয়ে খাও, একটু নুন দাও, লেবুর রস দাও, ব্যাস। শুরু হলো নতুন ব্যবস্থা। গুরুদেব সব সবজি একটা বড় বাটিতে নিয়ে নুন লেবুর রস মিলিয়ে নিজে খেলেন খানিকটা, বাকিটা বাটিতে বাটিতে ভাগ করে দিলেন স্নেহভাজনদের। এসব তো গেল, কিন্তু সবচেয়ে মুশকিল হলো যখন এক গুজরাটি অতিথি এসে বললেন, কেস্টার ওয়েল ময়ান দিয়ে পরোটা বানিয়ে খেলে আর ডাক্তার ডাকতে হয় না। গুরুদেবের খাবার সময়ে যারা ধারে কাছে থাকি, সেদিন তাদের মধ্যে এক আতঙ্ক ছড়ালো। খাবার সময় তার কাছে থাকা যেন একটা নিয়মের মতোই ছিল, কিন্তু ক্যাস্টর অয়েলের পরোটা শুরু হতেই কেউ আর আসি না সাহস করে গুরুদেবের খাবার সময়ে। প্রথম দিনই প্রমাদে পড়েছিলাম, যখন গুরুদেব মোটা পরোটার আধখানা ভেঙে হাতে তুলে দিয়ে বললেন, তা না, খেয়ে দেখ, অতি উপাদেয়। মনে কেবল এক ভরসা, শিগগিরই আবার একজন এলেন বলে আরেক ধরনের খাবারের গুণ ব্যাখ্যা করতে। আমার ভিতর লুকিয়ে আছে 2 রকমের 2 খেলা। একটা সে ওই আকাশ ওড়া, আর একটা এই ভুঁই খেলা। সেই ভুঁই খেলার আঙিনাতেই দেখলাম আটপৌরে রবীন্দ্রনাথ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে। ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ। আমার এই
পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ।